ঘাটশিলার সমস্ত পর্যটন স্থানগুলিকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করা হলো। ভিডিও নম্বর 170, চ্যানেলের নাম ভ্রমণ বন্ধু বিকাশ। ঘাটশিলায় যাবার জন্য হাওড়া থেকে 12,871 হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস ধরব বলে খুব সকাল সকাল আমরা হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে হাজির হলাম। ট্রেন ঠিক সময়ে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে এলো। আমরাও ট্রেনে উঠে বসলাম। ঠিক 6:35 ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে তার যাত্রা শুরু করলো। প্রথমে খুব আস্তে আস্তে করে গিয়ে পরে তার স্বাভাবিক গতিতে ইস্পাত এক্সপ্রেস সামনের দিকে ছুটতে লাগলো। খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার সময় স্বাভাবিকভাবেই ট্রেনের গতি কমে গেল। এখানেই ট্রেনের প্রথম স্টপেজ। হাওড়া থেকে ঘাটশিলা পৌঁছতে ইস্পাত এক্সপ্রেস 3 ঘন্টা সময় নিয়ে নিল। আমরা ট্রেন থেকে নেমে মালপত্র নিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাওয়ার আগেই ট্রেনটি ঘাটশিলা স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। হোটেলে মালপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘাটশিলা লোকাল সাইট সিইং করার জন্য। আজ আমাদের ঘাটশিলা ভ্রমণের প্রথম দিন। আগে থেকে বুক করা গাড়ি করে আমরা প্রথমেই এলাম পথের পাঁচালী উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জে। এই গৌরীকুঞ্জের ভেতরে গেটের সামনেই বিভূতিভূষণের একটা আবক্ষ মূর্তি বসানো আছে। একটা ঘরে তাঁর পরিহিত জামা কাপড় বেশ সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তাঁর লেখা বিভিন্ন বই আলমারিতে শোভা পাচ্ছে। একটু দূরেই আছে একটা মঞ্চ, সেই মঞ্চের নাম তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা। এই অপুর পাঠশালায় প্রত্যেক রবিবার এখানকার স্থানীয় ছেলে মেয়েদের বাংলা ভাষায় শিক্ষা দেওয়া হয়। এই মঞ্চের পাশেই একটা আম গাছ আছে, সেখানে লেখা আছে দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য
ভাই নুটবিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। আমাদের পরের গন্তব্য রাতমোহনা ওয়াটারফলস। রাতমোহনা নদী এখানে অনেকটা উঁচু থেকে নিচে লাফিয়ে পড়ছে। এই ওয়াটারফলসের খুব কাছেই আছে সুবর্ণরেখা নদী। এই জলপ্রপাতের জল সুবর্ণরেখা নদীতে গিয়ে পড়ছে। রাতমোহনা ওয়াটারফলসের প্রায় গা ঘেঁষে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। বহু পূর্বে এখানে নদী পারাপারের জন্য একটা কংক্রিটের ব্রিজ ছিল। এখন সেই ব্রিজ ভেঙে গেছে। ব্রিজের ভাঙা অংশগুলো দিয়ে নদীর জল একদিক থেকে অন্যদিকে তীব্র বেগে বয়ে চলেছে। রাতমোহনা ওয়াটারফলসের কাছে সুবর্ণরেখা নদীর ধারে দাঁড়িয়ে একটা মনোরম সূর্যাস্ত বা সানসেট দেখা যায়। সেই জন্য এই অংশটাকে লোকে সানসেট পয়েন্টও বলে। ফুলডুংরি টিলা ঘাটশিলার একটি বিখ্যাত পাহাড়, যা ঘাটশিলা স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ন্যাশনাল হাইওয়েতে অবস্থিত। এই রাস্তা থেকে একটা সর্পিল পথ রয়েছে, যার মধ্য দিয়ে যে কেউ পাহাড়ের একদম ওপরে পৌঁছে যেতে পারে। এই পাহাড়ে প্রচুর পরিমাণে লম্বা শাল গাছ আছে। এই শাল গাছের ডালে ডালে পাতায় পাতায় সবুজ জড়িয়ে আছে। আর এই অন্তহীন সবুজ যেন ফুলডুংরি টিলাকে সবুজের মহাসমুদ্রে পরিণত করেছে। যেদিকে তাকানো যায় সেদিকেই এই সবুজের মহাসমুদ্র ঢেউ চোখে পড়ছে। ওপরে ওঠার জন্য যে একটা রাস্তা আছে সেটি সাদা ও লাল নুড়ি পাথরে ভর্তি। এই নুড়ি মাড়িয়ে আমরা ওপরের দিকে উঠছি। আমরা উঠছি সবুজের ছোঁয়া নিতে নিতে চলেছি। উঠতে উঠতে আমরা একটা জায়গায় উঁচুতে পাঁচিল দিয়ে ঘেরা আছে দেখলাম। বুঝতে বাকি রইল না ওপরের অংশটাই হচ্ছে পাহাড়ের মাথা। এখানেই আসতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানেই তিনি সাহিত্য রচনা করতেন। শালগাছের ফাঁক দিয়ে বহু দূরে ঘরবাড়ি চোখে পড়ল। জায়গাটার সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে গেলাম। অসম্ভব রকমের নির্জনতা এই জায়গার বৈশিষ্ট্য। সবুজের
মহা সমুদ্র ও নির্জনতায় আমরা দুচোখ চেয়ে দেখতে লাগলাম। এটাই তো ফুলডুঙরি, আর এটাই তো বিভূতিভূষণের সবচেয়ে প্রিয় জায়গা ছিল। ফুলডুঙরি দেখার পর আমরা চলেছি বুরুডি লেক দেখতে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার ফলে আমাদের সবাইয়ের প্রচণ্ড খিদে পেয়েছিল। সেই কখন ট্রেনের মধ্যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আমরা লেকের ধারে বুরুডি বাজারে চলে এলাম। বাজারটি বেশ বড়। এখানে দেখলাম খাবার হোটেল প্রচুর রয়েছে। আমরা দেশি মুরগির ঝোল খাবার জন্য অর্ডার দিয়ে দিলাম। একটু পরেই আমাদের খাবারের ডাক পড়ল। আমরা দেশি মুরগির ঝোল দিয়ে অত্যন্ত তৃপ্তি সহকারে মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করলাম। সঙ্গে ডাল আর কি আছে? ভেজ। হ্যাঁ, ভেজ হলে কি কি? ভাত, ডাল, সব। একটু আলু ভেজে দিয়ে যাও গো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বুরুডি লেক দেখার জন্য হোটেল ছেড়ে রাস্তায় চলে এলাম। একটু হাঁটার পর আমরা দেখলাম বুরুডি লেক অনেকটাই নিচুতে। ওপর থেকে নিচে যাওয়ার জন্য একটা লম্বা সিঁড়ি রয়েছে। আমরা সেই সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে এলাম। সিঁড়ি দিয়ে নামার পর কয়েক পা হেঁটেই পৌঁছে গেলাম লেকের জলের কাছে। লেকের গায়েই দলমা পাহাড়ের সারি। প্রকৃতপক্ষে বুরুডি লেক এই দলমা পাহাড়ের কোলেই অবস্থিত। লম্বা চওড়ায় লেকটি বেশ বড়, তবে দেখলাম লেকের জলের পরিমাণ অনেকটাই কম। লেকের একদিকে ঘন জঙ্গল দেখতে পেলাম, সেখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। দলমা পাহাড়ের কোলে অনেকটা জায়গা নিয়েই এই লেকের অবস্থিতি। বৃষ্টির জলেই প্রধানত পুষ্ট এই লেক। চোখে পড়ল লেকের জলে প্লাস্টিকের উপস্থিতি। এই লেককে ঠিক রাখতে হলে লেকের মধ্যে থেকে সমস্ত প্লাস্টিককে সরিয়ে ফেলতে হবে। কর্তৃপক্ষের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। আমরা ওপরে ওঠার সময় আবার সিঁড়ি ব্যবহার করলাম। আপনারাও এবার সেই সিঁড়ি দেখুন। বুরুডি লেক দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ধারাগিরি জলপ্রপাত। এই ধারাগিরি জলপ্রপাত ঘাটশিলা স্টেশন থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাতটি ঘাটশিলা ভ্রমণের আরেকটি প্রধান আকর্ষণ। এই জলপ্রপাতটি বনের গভীরে অবস্থিত। এখানে ধারাগিরি পাহাড় থেকে প্রায় 21 ফুট উচ্চতা থেকে জল পড়ে। এই জলপ্রপাতটিতে পৌঁছতে ঘন প্রাকৃতিক বন, গ্রামের রাস্তা ও মুগ্ধকর সবুজের মধ্য দিয়ে 1 কিলোমিটার পথ ট্রেক করতে হয়। জলপ্রপাতে পৌঁছানোর জন্য
পাহাড়ি পথে হাঁটার জন্য একজন গ্রামবাসীকে গাইড হিসাবে ভাড়া করার পরামর্শ দেওয়া হয়। এই অঞ্চলের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য পথের সমস্ত ক্লান্তি মুছে দিয়ে আমাদের আনন্দে ভরিয়ে দেয়। ঘাটশিলা লোকাল সাইট সিইংয়ের আমাদের পরবর্তী গন্তব্য চিত্রকূট পাহাড়ের শিব মন্দির ও রং করা বিভিন্ন বর্ণের প্রস্তর খণ্ডের গায়ে অঙ্কিত বিভিন্ন দেবদেবীর ছবি। ঘাটশিলা স্টেশন থেকে এই চিত্রকূট পাহাড় বা টিলা অনেকটাই দূরে অবস্থিত। প্রধান সড়কের ধারে গাড়ি থেকে নামলেই প্রথমে চোখে পড়বে একটা প্রবেশ তোরণ। এই তোরণ থেকেই শুরু হয়েছে ওপরে ওঠার রাস্তা। এই রাস্তার ওপরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হয়। পাহাড়ের শীর্ষে পৌঁছে দেখা যায় যে একটা সমতল জায়গা। এই জায়গায় সাদা রঙের একটা শিব মন্দির রয়েছে। শিব মন্দিরের সামনে একটা বড় চাতাল আছে। এই চাতালটিও সাদা রঙের। চাতালের শেষে একটা সাদা রঙের নন্দীর মূর্তি আছে। এই নন্দীর মুখ শিব মন্দিরের দিকে। শিব মন্দিরটি খুবই সুন্দর। রোদ্দুরে মন্দিরটা যেন ঝলমল করছে। আমরা প্রায় 3:30টার সময় এই পাহাড়ে গিয়েছিলাম, তখন শিব মন্দির বন্ধ ছিল। এইবার আমাদের চোখ চলে গেল মন্দিরের পাশে ছোট বড় অসংখ্য পাথরে ভরা সমতল ভূমির দিকে। এখানে যে সমস্ত পাথরের খণ্ডগুলো পড়ে আছে সেগুলো খুবই বিভিন্ন রঙে রাঙানো। পাথরের খণ্ডগুলোতে বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা আছে। এই ছবিগুলিও বিভিন্ন বর্ণের। শিব মন্দিরের পেছনে অনেকগুলো বেশ উঁচু উঁচু ছোটোখাটো পাথরের স্তূপ দেখা যাচ্ছে। এগুলোকে ছোট ছোট টিলার মতো দেখাচ্ছে এবং এগুলো সাদা রং করা। শিব মন্দির দেখে আমরা চিত্রকূট পাহাড় থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে এলাম। ঘাটশিলার লোকাল সাইট সিইংয়ে এবার আমরা দেখব ঘাটশিলার সূর্য মন্দির। সুবর্ণরেখা নদীর তীরে এই সূর্য মন্দিরটি অবস্থিত। এই সূর্য মন্দিরটি একটা রথের ওপর অবস্থিত। এই রথের 4টি চাকা আছে। মন্দিরের সামনে আছে সূর্যদেবের 7টি ঘোড়া। আর এই রথের একটা মজবুত আসনের ওপর বসে আছে সারথি। ওই আসনের ওপর বসে বসেই সে ঘোড়াগুলিকে চালনা করছে। মন্দিরের সামান্য দূরে সুবর্ণরেখা নদী দেখা পাওয়া যায়। প্রকৃতপক্ষে এই নদীর ধারেই এই মন্দিরটি অবস্থিত। সূর্যদেবের মূর্তি একটা প্রস্ফুটিত পদ্ম ফুলের ওপর প্রতিষ্ঠিত। সূর্যদেব সামনের দিকে চেয়ে আছেন এবং দেখছেন সারথির রথ চালনা। সুবর্ণরেখা নদী এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে। এখানে একটা ঘাট আছে। অনেকগুলো সিঁড়ি ভেঙে তবে এই নদীর কাছে পৌঁছে যাওয়া যায়। হাত দিয়ে জল স্পর্শ করা যায়। নদীর এই স্থান থেকে মনোরম সূর্যাস্ত দেখা যায়। এই সূর্যাস্ত দেখার জন্য সন্ধ্যের একটু আগে থেকেই এখানে বহু পর্যটকের সমাগম হয়।
ঘাটশিলা লোকাল সাইট সিইংয়ের প্রথম দিনের শেষ পর্বে আমরা এসে হাজির হলাম ঘাটশিলার ঐতিহ্যময় রামকৃষ্ণ মঠ দেখতে। স্টেশনের কাছে প্রধান রাস্তার ওপর অবস্থিত এই রামকৃষ্ণ মঠ 1935 সালে ঘাটশিলায় স্থাপিত হয় রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। 2004 সালে এই আশ্রমটি রামকৃষ্ণ মঠের শাখারূপে পরিচিত হয় এবং এই আশ্রমের নামকরণ করা হয় রামকৃষ্ণ মঠ। তারিখটা ছিল 2004 সালের 23শে মে। এই মঠের ঠিকানা হলো রামকৃষ্ণ মঠ, দাহিগোড়া, ঘাটশিলা, পূর্ব সিংভূম জেলা, ঝাড়খণ্ড 3832-103। প্রধান গেট দিয়ে এই মঠের প্রাঙ্গণে প্রবেশ করতে হয়। রাস্তাটা সোজা চলে গেছে সামনের দিকে। রাস্তার ডান পাশে অনেকগুলো বড় বড় বিল্ডিং পরপর দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংগুলোর মধ্যে একটা বিল্ডিংয়ে মঠের অফিস আছে, আর একটা বিল্ডিংয়ে আছে একটা চিকিৎসা কেন্দ্র। এই চিকিৎসা কেন্দ্রের নাম হলো স্বামী বিবেকানন্দ মেডিকেল সেন্টার। এখানে লোকেদের চিকিৎসা করা হয়। এই চিকিৎসা কেন্দ্রের মধ্যে লোকেদের বসার সুন্দর ব্যবস্থা আছে। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে অগ্রসর হলাম। পথের দুধারে রয়েছে ফুলের বাগান, বিভিন্ন ফুলের গাছ এই বাগানে শোভা পাচ্ছে। ফুলের গাছে ভরা প্রচুর টবের দেখা পাওয়া গেল। বাগানের মধ্যে ফুলের গাছও দেখতে পাওয়া গেল। আমরা এই বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম রামকৃষ্ণ মন্দিরে। এই মন্দিরে ঢোকার মুখে সুন্দর করে আলপনা দেওয়া আছে। রামকৃষ্ণদেবের মূর্তি বসানো আছে একটা উঁচু বেদির ওপর। এই মন্দিরে ঢোকার মুখে ওপরের বাম দিকে আছে স্বামী বিবেকানন্দের ছবি ও ডান দিকে আছে মা শারদার ছবি। আমরা সন্ধ্যের অনেক আগেই এখানে গিয়েছিলাম বলে মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে পাইনি। এই নির্জন ও শান্ত মন্দির কক্ষে রামকৃষ্ণদেবের মূর্তির সামনে বসে বা দাঁড়িয়ে থাকতে আমাদের খুবই ভালো লাগছিল। এখান থেকে যেতে মন চাইছিল না। এখানে থাকার জন্য মঠের গেস্ট হাউস আছে। ইচ্ছুক দর্শনার্থীরা এই গেস্ট হাউসে থাকতে পারেন। এই গেস্ট হাউস অগ্রিম বুক করার ব্যবস্থা আছে। ঘাটশিলা লোকাল সাইট সিইংয়ের দ্বিতীয় দিনে আমরা প্রথমেই দেখলাম ঘাটশিলা শহরের রঙ্কিনী দেবীর মন্দির। এই মন্দির ঘাটশিলা শহরের মধ্যেই অবস্থিত, রেল স্টেশনের খুব কাছেই অবস্থিত। অধিবাসীদের কালী অর্থাৎ রঙ্কিনীর মন্দির। বৈচিত্র্য আছে দেবী মূর্তিতে। আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। অতীতে গালুডির জঙ্গলে অধিষ্ঠিত ছিলেন দেবী। শিশু বলির প্রথাও ছিল দেবীর স্থানে সেকালে। ব্রিটিশরাই সে প্রথা বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন। এর জন্য তাদের আদিবাসীদের সঙ্গে নানান সংঘাতে যেতে হয়েছিল। আর এই সংঘাতের মধ্যেই তারা দেবীকে জঙ্গল থেকে তুলে এনে ঘাটশিলা শহরে নিয়ে চলে আসেন। মন্দির তৈরি করে সেই মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করা হয়, পুজোর ব্যবস্থা করা হয়। সেই থেকেই এই মন্দিরে রঙ্কিনী দেবী পূজিত হচ্ছেন। কালে কালে দেবী আজ ভক্ষক থেকে শিশুদের রক্ষকে পরিণত হয়েছেন।
মন্দির চত্বরটি আয়তনে বেশ বড়। ঘাটশিলা শহরের রঙ্কিনী মাতার মন্দির দর্শন করে আমাদের গাড়ি ছুটে চলল সুবর্ণরেখা নদীর ওপর গালুডি ড্যামের দিকে। ঘাটশিলা স্টেশন থেকে গালুডি ড্যামের দূরত্ব 8 কিলোমিটার। ড্যামের মুখেই আমরা গাড়ি থেকে নেমে পড়ে ড্যামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। ড্যামটির সৌন্দর্য অসাধারণ। সুবর্ণরেখা নদী জুড়ে 432.6 মিটার অর্থাৎ 1431 ফুট লম্বা গালুডি ড্যাম সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের একটি অংশ, যা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যগুলির একটি যৌথ উদ্যোগ। চান্ডিল ড্যামও এই প্রকল্পের একটি অংশ। গালুডি ড্যামে 21টি স্লুইস গেট তথা লক গেট আছে। ড্যামের ওপর রাস্তাটা খুবই মসৃণ ও ঝকঝকে। গালুডি ড্যাম থেকে দলমা পাহাড়ের সারি দেখতে পাওয়া যায়। যদুগোড়া রঙ্কিনী দেবীর মন্দির দেখে ফেরার সময়ও আমরা আরও একবার গালুডি ড্যাম দেখলাম। এবার আমাদের গন্তব্য দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য। আমাদের পরবর্তী গন্তব্য ঘাটশিলার আরও একটা রঙ্কিনী দেবীর মন্দির। এই মন্দিরের অবস্থান ঘাটশিলা শহর থেকে 22 কিলোমিটার আর গালুডি ড্যাম থেকে 12 কিলোমিটার দূরে যদুগোড়ায়। এই মন্দিরের অবস্থান আরণ্যক পরিবেশের মধ্যে, ঘন জঙ্গলের মধ্যে এই মন্দির অবস্থিত। এই দেবী আসলে অনার্যদের উগ্ররূপা রঙ্কিনী দেবী। খুবই জাগ্রতা এই দেবী। দেবী মূর্তিতেও বৈচিত্র্য আছে। মন্দিরের পাশ দিয়ে একটা পিচের রাস্তা চলে গেছে। মন্দিরের উল্টো দিকে রাস্তার ঠিক দাঁড়িয়ে আছে বজরংবলীর মূর্তি। জয় বজরংবলী। মন্দিরের বিপরীত দিকে রাস্তার ধারে বজরংবলী মূর্তির একটু দূরেই প্রচুর নারকেল রাখা আছে। নারকেলগুলোতে সিঁদুর মাখানো। নারকেলের সঙ্গেই আছে একটা বড় প্রণামী বাক্স। মন্দিরের সামনেও সিঁদুর মাখানো নারকেল আছে আর ছোট বড় প্রচুর ঘণ্টা টাঙানো আছে। মন্দিরের দেওয়ালে মা দুর্গার মহিষাসুর বধের ছবি খোদিত আছে। এছাড়াও মন্দিরের দেয়ালের গায়ে অন্যান্য পৌরাণিক চরিত্রের ছবিও খোদিত আছে। এই রঙ্কিনী দেবীকে কেন্দ্র করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রঙ্কিনী দেবীর খড়গ নামে একটি গল্প লিখেছিলেন। এই গল্পটি তাঁর গল্পগ্রন্থ তাল নবমীর একটি গল্প। প্রতিদিনই এই মন্দির ও দেবী দর্শনের জন্য প্রচুর ভক্তের সমাগম হয়। মন্দিরের দুদিকেই ঠাকুর দর্শনের জন্য লম্বা লাইন চোখে পড়ে। জামশেদপুর সফর শেষ করে ঘাটশিলায় ফেরার পথে ঘাটশিলা জামশেদপুর মহাসড়কের ধারে আলোয় আলোকিত বৈষ্ণোদেবীর মন্দির দেখতে পেলাম। আলোয় আলোকিত এই মন্দির। গাড়ি থেকে নেমে আমরা মাতা বৈষ্ণোদেবীর দর্শন করলাম। এই মন্দির এবং দেবী দর্শনের সঙ্গে সঙ্গে আমাদের ঘাটশিলার লোকাল সাইট সিইং সম্পূর্ণ হলো। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।